নমস্কার। টিম অন্তলীনের পক্ষ থেকে কবিপক্ষে রবীন্দ্রনাথকে নিয়ে আরও একটি কাজ আপনাদের জন্য। কবিপক্ষে এর আগে আমরা পরিবেশন করেছি ভিন্ন স্বাদে রবীন্দ্রনাথ। পরিবেশনাটি আবারও শুনতে পারেন আমাদের ফেসবুক পেজে। ক্ষুধিত পাষাণ এই গল্পটি নিয়ে ডিরেক্টর তপন সিনহা 1960 সালে যে ছবিটি করেছিলেন তাতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন্ধতী দেবী, ছবি বিশ্বাস প্রমুখ। এই অসাধারণ ছবিটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, এটি ইউটিউব খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়াও সানডে সাসপেন্স এই গল্পটি নিয়ে তাদের মতো করে অসাধারণভাবে পরিবেশন করেছে। ক্ষুধিত পাষাণ গল্পটিতে রবীন্দ্রনাথের কাব্যিক, লিরিক্যাল বর্ণনা, অনুভূতি, পরিবেশ সৃষ্টি এক কথায় অনবদ্য। গল্পটি পড়লে আপনারা তো অনুভব করতে পারবেন। নমস্কার। টিম অন্তলীনের আজকের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ। গল্পটি গল্পগুচ্ছের অন্তর্গত। শোনা যায় গুজরাটের একটি প্রাসাদে থাকাকালীন রবীন্দ্রনাথ গল্পটি লেখার অনুপ্রেরণা পান। তাহলে কি গল্পটির সঙ্গে বাস্তবের কোনো মিল আছে? তা আমাদের জানা নেই। ক্ষুধিত পাষাণ এই গল্পটি পরিবেশন করা আমাদের একটি দুঃসাহসিক প্রচেষ্টা। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পের ভাষা সহজ করে নিয়েছি। গল্পের প্রধান চরিত্র গল্পকার ও লেখক। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হল গল্পকার বৃদ্ধেশ, লেখক বোধিসত্ত্ব এবং আরোগ্য রমণী অন্বেষা। সঙ্গীতে একান্তভাবে সহযোগিতা করেছে শুভদীপ, আবহ সঙ্গীতে বিক্রম, পর্ব পরিচালনায় টিম অন্তলীন। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে ক্ষুধিত পাষাণ। পুজোর ছুটিতে আমি আর আমার আত্মীয় দেশভ্রমণ সেরে কলকাতা ফিরে আসছিলাম। এমন সময় রেলগাড়িতেই লোকটির সাথে আলাপ হয়। তার পোশাক আশাক দেখে প্রথমটায় তাকে মুসলমান বলেই মনে হয়েছিল, কিন্তু তার কথাবার্তা শুনে আমার ধাঁধা লেগে যায়। পৃথিবীর সমস্ত বিষয়ই এমন করে আলাপ করাতে লাগলেন যেন তার সাথে সলা পরামর্শ করে বিশ্ববিধাতা সকল কাজ করে থাকেন। বিশ্ব সংসারে ভিতরে ভিতরে যে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটছে, রাশিয়ানরা যে এত দূর এগিয়েছে, আর ইংরেজদের যে এত রকম গোপন মতলব আছে, আর দেশীয় রাজারা যে নিজেদের মধ্যে কি খিচুড়ি পাকাচ্ছে, এসব কিছু না জেনেই বরং নিশ্চিন্ত ছিলাম। লোকটি ঈষৎ হেসে বললেন, There are more things in heaven and earth, Thorajio, than are reported in your newspapers. লোকটির হাবভাব দেখে বেশ আশ্চর্য হলাম, কারণ এরকম লোকের সাথে আগে কখনো আলাপই হয়নি। ভদ্রলোক কখনো বিজ্ঞান নিয়ে কথা বলছেন, তো পর মুহূর্তেই বেদের প্রাণোজ্জ্বল ব্যাখ্যা করছেন, আবার তার পর মুহূর্তেই পার্সি বয়েত আউড়িয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। সব বিষয়েই ভদ্রলোকের সমান দক্ষতা। এই তিন বিষয়েই আমাদের কোনো রকম দক্ষতা না থাকায় ভদ্রলোকের ওপর ক্রমশ ভক্তিটা বাড়তে লাগলো। আমার আত্মীয়টি আবার থিওজফিস্ট। অলৌকিকতার দিকে তার ঝোঁকটা একটু বেশি। তার মনে হলো আমাদের এই সহযাত্রীর সাথে অলৌকিক কোনো কিছুর যোগ আছে, কোনো এক অপূর্ণ ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি, অথবা কোনো সূক্ষ্ম শরীর, অথবা ওই রকমই কিছু একটা। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তি ভরে মুগ্ধভাবে শুনছিলেন এবং গোপনে নোট করে নিচ্ছিলেন। আমার দেখে মনে হলো ভদ্রলোকটি মনে মনে সেই ঘটনা বুঝতে পেরেছিলেন এবং ঈষৎ খুশিও হয়েছিলেন। গাড়িটি এসে জাংশনে থামে এবং আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে এসে জড়ো হলাম। তখন রাত 10:30। পথের মধ্যে কিছু একটা গন্ডগোল হওয়াতে গাড়ি অনেক দেরিতে আসবে শুনলাম।
আমি এরই মধ্যেই টেবিলের ওপর বিছানা পেতে ঘুমাবো ঠিক করছি, এমন সময় সেই সহযাত্রী ভদ্রলোক বললেন, একটা গল্প শুনবেন? বেশ জমাটি গল্প, শুনলে অবাক হবেন। তার বাগ্মিতার পরিচয় আগেই পেয়েছিলাম, তাই আর না করলাম না। অতঃপর তিনি গল্প শুরু করলেন। আমার আর সেই রাতে ঘুম এলো না। রাজ্য চালনা নিয়ে দু একটা বিষয়ে মতান্তর হওয়ায় আমি জুনাগড়ের কাজ ছেড়ে যখন হায়দ্রাবাদের নিজাম সরকারে প্রবেশ করলাম, তখন আমার অল্প বয়স, মজবুত স্বাস্থ্য। এই দেখে আমাকে বরিচ নামক জায়গায় তুলোর মাসুল আদায়ের কাজে নিয়োগ করা হলো। আর জায়গাটি এক কথায় অনবদ্য। নির্জন পাহাড়ের নিচে বড় বড় গাছের জঙ্গলের মাঝে নুড়ি পাথরের উপর দিয়ে এঁকে বেঁকে বয়ে গিয়েছে সুস্তা নদী। আর তার গতিবিধি এক দক্ষ নর্তকীর মতোই। প্রকৃতির বেঁধে দেওয়া তালে সে পাথরের খাঁজ ও পাথরের বাঁকের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। নদীর ধারে পাহাড়ের পাদদেশে ছিল এক শান বাঁধানো ঘাট, আর তার উপরেই শ্বেত পাথরের প্রাসাদ। বরিচের হাট এবং গ্রাম সেখান থেকে দূরে। জায়গাটার শোভা বাড়ানোর দায়িত্ব যেন একা এই প্রাসাদেরই। আশেপাশে আর কেউ নেই, সে একাই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 250 বছর আগে এক পরাক্রমী সম্রাট ভোগবিলাসের জন্য এমন জায়গায় প্রাসাদটি তৈরি করেন। প্রাসাদের ধাঁচ দেখেই আঁচ করা যায় তার বিলাসবহুল অতীত। আজ থেকে 200-250 বছর আগে হয়তো প্রাসাদের স্নানশালা দিয়ে ঝরে পড়ত গোলাপ গন্ধি জল, আর তাতেই পা ডুবিয়ে বসে সেটার হাতে গান গাইতেন প্রাসাদের রমণীরা। আজ সেই ফোয়ারা অচল। প্রাসাদের অলিন্দে খেলা করে না গানের গুলি, মার্বেল ফলকে পড়ে না কোনো নরম সাদা পায়ের ছাপ। এখন এটি আমার মতোই সঙ্গীহীন মাসুল কালেক্টরের বিশাল এবং নির্জন বাসস্থান। নির্বাসন স্থান বললেও ভুল হয় না। আপিসের বৃদ্ধা কেরানি করিম খান সাবধান করে দিলেন, দিনের বেলায় যত খুশি থাকুন, কিন্তু খবরদার ওই বাড়িতে কখনো রাত্রিবাস করার কথা মাথায়ও আনবেন না। আমি তার কথা হেসে উড়িয়ে দিলাম। চাকর বাকররাও বলল, সন্ধে অবধি তারা বাড়ির কাজকর্ম করবে, কিন্তু কোনো অবস্থাতেই রাতে থাকবে না। আমি আবারও হেসে বললাম, তথাস্তু। এই বাড়ির বদনাম এমনই যে রাত্রিবেলায় চোরের দলও এর আশেপাশে ঘেঁষত না। প্রথম প্রথম এ দমচাপা নির্জনতা আমার বুকের উপর ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে থাকতাম। সারাদিনের কাজকর্ম সেরে শ্রান্ত অবসন্ন দেহে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই ওই বিশাল প্রাসাদের নেশা আমায় পেয়ে বসল। বিশ্বাস করুন, তার বর্ণনা করা আমার পক্ষে ভারী কঠিন। কাউকে বিশ্বাস করানো প্রায় দুঃসাধ্য। মনে হয় গোটা বাড়িটা মোহের অদৃশ্য বাঁধনে আমাকে বেঁধে ফেলতে লাগলো। বাড়িতে পা দেয়া মাত্রই বোধ করি ব্যাপারটা শুরু হয়েছিল। তবে প্রাসাদের ইট, কাঠ, পাথর একদিন আমায় এই বাঁধনের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে অনুভব করালো। আর সেই দিনটার কথা আমার আজও মনে আছে।
তখন গ্রীষ্মকাল, বাজার নরম আর হাতে বিশেষ কোনো কাজও ছিল না। সূর্যাস্তের আগে আমি ঘাটের নিচের দিকে একটা ধাপে আরাম কেদারা নিয়ে বসে আছি। গ্রীষ্মের দাবদাহে সুস্তা নদীও সরু হয়ে এসেছে, আর ওপারে বালির চরের অনেকটাই পরন্ত আলোয় রঙিন হয়ে রয়েছে। আর ওপারের স্বচ্ছ অগভীর জলের তলায় ঝিকমিক করছে নুড়িগুলো। বাতাস বইছে না। কাছের পাহাড়ের বনতুলসী, পুদিনা আর মৌরির জঙ্গল থেকে একটা অনির্বচনীয় সুগন্ধ চারপাশটা ভারাক্রান্ত করে রেখেছে। সূর্য পাহাড়ের আড়ালে বিদায় নিল, আর তৎক্ষণাৎ সারা দিনের নাটকের ওপর কে যেন পর্দা টেনে দিল। এখানে উঁচু উঁচু পাহাড়ের জন্য সূর্যাস্তের পর আলো আঁধারির খেলা বেশিক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়ে একবার ঘুরে আসবো ঠিক করে উঠবো করছে এমন সময় সিঁড়িতে শুনলাম পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে পিছন ফিরলাম, দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে বসতে যাচ্ছি এমন সময় আবার শুনলাম পায়ের শব্দ। এবার একটা নয়, অনেকগুলো, অনেকে যেন ছুটোছুটি করে নেমে আসছে। মনে ভয়ের ভাব জন্ম নিল, আর তারপর সেই অনুভূতির সাথে যুক্ত হলো এক অচেনা রোমাঞ্চ। আমার চোখের সামনে কেউ ছিল না। সেই নিস্তব্ধ পাহাড়ের কোলে, সেই শান্ত নদী তীরে, সেই নির্জন প্রাসাদে ছিল না কোনো শব্দ। তাও আমার মনে হলো যে ঝর্ণা ধারার মতো হাসির রোল তুলে একদল মহিলা নদীতে স্নান করতে নামলেন, আর আমার ঠিক পাশ দিয়ে গেলেন তারা, অথচ আমায় লক্ষ্য করলেন না। সেই মহিলারাও যেমন আমার চোখে অদৃশ্য ছিলেন, আমিও তাদের চোখে সেই রকম অদৃশ্য রইলাম। কি কি ঘটছে এটা? নদীর জল খানিক আগে পর্যন্ত ছিল স্থির নিষ্কম্প, এবার বুঝ হলো সুস্তার শান্ত জলে আলোড়নের সৃষ্টি হয়েছে। কেউ বা কারা যেন দাপাদাপি করছে, আর তার ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে নদীর জলের স্রোত। সখীরা হেসে হেসে পরস্পরের গায়ে জল ছুঁড়ে মারছে। তাদের পায়ের দামাল আঘাতে মুক্তোর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে জল। আমার মনে হলো, কি হচ্ছে এটা? আমার বুকে কাঁপুনি ধরল। সেটা ভয়ের না কৌতূহলের ঠিক বলতে পারবো না। বড় ইচ্ছে হলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার মতো কিছুই ছিল না। একবার ভাবলাম কান পাতলেই শুনতে পাবো তাদের কণ্ঠস্বর, কিন্তু জঙ্গলে ঝিঁঝির রব ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। মনে হলো আমার সামনে 250 বছরের পুরনো কালো পর্দা ঝুলছে। ভয় মিশানো ইচ্ছে হলো তার একদিক তুলে দেখি কি হচ্ছে ভেতরে। হয়তো সেখানে বসেছে সভা, কিন্তু 250 বছরের নিকষ অন্ধকারে কিছুই কি দেখা যায়? হঠাৎ হু হু করে হাওয়া উঠল। হাওয়া দেওয়ায় গুমট ভাবটা কেটে গেল। দেখলাম নদীর স্থির জল যেন কোনো এক অপসরীর ঘন কালো চুলের মতো কুঁচকে গেছে। সন্ধ্যের অন্ধকারে আচ্ছন্ন জঙ্গল যেন সর সর শব্দ করে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। যাই হোক, অতীতের কোল থেকে উঠে আসছে 250 বছর বয়সী মরীচিকা
আমার চোখের সামনে জেগে উঠছে তারা, আবার হঠাৎই মিলিয়ে যাচ্ছে। যারা দেহহীন দ্রুত পায়ে শব্দহীন হাসি হাসতে হাসতে আমার পাশ দিয়ে গিয়েছে সুস্তার জলে ঝাঁপ দিতে, যারা ঝাঁপ দিয়ে পড়েছিল তারা ভিজে আঁচলের জল নিংড়ে আমার পাশ দিয়ে আর উঠে গেল না। বাতাসে যেমন আচমকা গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমন করে উড়ে চলে গেল, উড়ে চলে গেল তারা। এবার আর একটা আশঙ্কা আমার মাথায় চারা দিল। এই নির্জনতার সুযোগ নিয়ে আমার ঘাড়ে কি কবিতার দেবী ভর করলেন? আমি খেটে খাওয়া মানুষ, তুলোর মাসুল আদায় করে পেট চালাই, কবিতার দেবী ঘাড়ে চাপলেই সর্বনাশ। ভাবলাম ভরপেট খেলেই এর প্রতিকার উপশম দুই হবে। খালি পেটেই নানান রকম রোগ এসে চেপে ধরে। খানসামাকে ডেকেই তেল ঘি ভরপুর মশলায় ভরপুর মোগলাই রান্না করার হুকুম দিলাম। পরদিন সকালে উঠে গোটা ব্যাপারটাই ভীষণ হাস্যকর বলে মনে হলো। যথার সময়ে দিব্যি সাহেবদের মতো সোলার টুপিটি চাপিয়ে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে কাজে গেলাম। সেদিন আবার ত্রৈমাসিক রিপোর্ট লেখার দিন হওয়ায় দেরি করে বাড়ি ফেরার কথা, কিন্তু সন্ধে পড়তে না পড়তেই আমাকে বাড়ির দিকে কে যেন টানতে লাগলো। কে টানতে লাগলো সঠিক বলতে পারবো না, কিন্তু মনে হলো আর দেরি করা উচিত নয়। সকলে বসে রয়েছে, আর দেরি করা উচিত নয়। রিপোর্ট অসমাপ্ত রেখেই জঙ্গল ঘন নিশ্চুপ রাস্তায় গাড়ির চাকার ঘর ঘর শব্দ তুলে আমার বাসস্থান সেই নিঃসঙ্গ নিস্তব্ধ প্রাসাদে গিয়ে হাজির হলাম। সিঁড়ির ওপর সামনের দিকের ঘরটি বিশাল, 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য করা খিলান বিরাট ছাদটা ধরে রেখেছে। ঘরটি তার বিশাল ব্যাপক শূন্যতার জন্য সবসময় গম গম করতে থাকে। এমন সময় আমি শুনতে পেলাম কোনো এক নৈসর্গিক সুর ভেসে আসছে গোটা বাড়িটাকে বেষ্টন করে। তখন সদ্য সন্ধ্যা নেমেছে, প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে ঘরে ঢুকলাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের মধ্যে তুমুল হট্টগোল লেগেছে। সভা ভেঙে চারিদিকের দরজা জানালা ঘর পথ বারান্দা দিয়ে কে কোন দিকে পালালো তার ঠিক নেই। আমি আবারও কোথাও কিছু না দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এক অদ্ভুত আবেশ আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ল, আর নাকে এলো বহু বছরের পুরনো তেল আর আতরের গন্ধ। আমি সেই অন্ধকার ফাঁকা ঘরে থামের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর করে ফোয়ারার জল সাদা পাথরের উপরে এসে পড়ছে। ভেসে আসছে এক অজ্ঞাত গানের সুর। কোথাও কয়নার সেই মৃদু আওয়াজ, নুপুরের রুনুঝুনু, আবার কোথাও থেকে ভেসে আসছে তামার ঘন্টার প্রহর বাজার শব্দ। অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোল খাওয়া বড় ঝাড় লণ্ঠনের ঠুনঠুন, বারান্দায় ঝোলা খাঁচায় বন্দি বুলবুলের গান, বাগান থেকে উড়ে আসা সারসের ডাক আমার চারপাশে প্রেত লোকের আবহ সঙ্গীত পরিবেশন করতে শুরু করলো। মোহগ্রস্ত অবস্থায় মনে হলো যে এই অবাস্তব ব্যাপারটাই একমাত্র সত্যি, বাকি
বাকিটা মিথ্যে, বাকিটা পুরোটাই মিথ্যে। এই যে আমি শ্রীযুক্ত অমুক ঈশ্বর অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলোর মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কুর্তা পরে টমটম হাঁকিয়ে অফিসে যাই, এই সমস্তই আমার কাছে পরম হাস্যকর বলে মনে হলো। এতটাই যে আমি সেই বিশাল খাঁ খাঁ করা ঘরে হা হা করে হেসে উঠলাম। এমন সময় আর ঠিক তখনই আমার বৃদ্ধ কেরোসিন ল্যাম্প হাতে ঘরে প্রবেশ করলো। হুজুর, সে সময় আমার পাগলামো দেখে জানি না সে আমাকে দেখে কি ভাবলো, কিন্তু আমার মনে পড়ে গেল যে আমি ঈশ্বর অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুক চন্দ্র বটে। আমার একটা পার্থিব পরিচিতি আছে এখানে, পরিবারের প্রতিনিধি আমি। তাই জনসমক্ষে হুট করে পাগল প্রতিপন্ন হওয়াটা উচিত হবে না। না, এই মায়াময় কাণ্ড, এই অনন্ত সুর তাদের খেলা, এই সব বোঝা আমার কম্য নয়। এর পাশাপাশি এ কথাও সত্যি যে আমি বরিচের হাটে তুলোর মাসুল আদায় করে মাস গেলে 450 টাকা বেতন পাই। তখন আবার আগের কথা মনে করে হাসি পেল। কেরোসিনের আলোয় উজ্জ্বল ক্যাম্প টেবিলের উপর রাখা খবরের কাগজটা পড়তে শুরু করলাম। তখনও আমার হাসির দমক থামেনি। কাগজ পড়া শেষ করে এবং উপাদেয় মোগলাইটা খাবার খেয়ে ঘরের কোনায় টিমটিমে প্রদীপটা নেভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার সামনে খোলা জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে অরালি পর্বত, তার চারপাশে ঘন জঙ্গলের আচ্ছাদন, পাহাড়ের লক্ষ লক্ষ মাইল উপরে বিরাজ করছে একটি মাত্র উজ্জ্বল নক্ষত্র। তাকে এই পৃথিবীর বুকে ক্যাম্প খাট বিছিয়ে শুয়ে থাকা এক মাসুল কালেক্টর বাবুকে অপলকে দেখতে দেখে বেশ মজা অনুভব করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ একটা সময় ঘুম থেকে শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কেউ ঘরে প্রবেশ করে থাকলেও তাকে দেখতে পায়নি। ততক্ষণে অন্ধকার পর্বতের ওপর থেকে সেই একটি মাত্র নক্ষত্রটি অস্ত গিয়েছে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। অনধিকার প্রবেশ করে সে যেন রীতিমতো লজ্জিত। কাউকে দেখতে পেলাম না, অথচ আমার স্পষ্ট মনে হলো কেউ আমায় আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে নিজের আংটি পরিহিত 5টি আঙুল আমার সামনে খেলিয়ে অতি সাবধানে তাকে অনুসরণ করার নির্দেশ দিল। আমি মন্ত্রমুগ্ধের মতো অত্যন্ত চুপি চুপি উঠলাম। আমি ব্যতীত অগুন্তি জানলা দরজা ফাঁক ফোকর ঘর বিশিষ্ট প্রকাণ্ড এই প্রাসাদে আর কোনো জনপ্রাণী না থাকলেও আমার কিন্তু প্রতি পদক্ষেপে ভয় করতে লাগলো, প্রচন্ড ভয়।
পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ থাকতো, আমি সেখানে কোনো দিনও যাইনি। সেই রাত্রে চুপিসারে প্রায় নিঃশ্বাস বন্ধ রেখে অদৃশ্য আহ্বানকারিণীকে সঙ্গে রেখে তাকে অনুসরণ করতে লাগলাম। আমি যে কোথায় যাচ্ছিলাম আজও নিশ্চিত করে বলতে পারি না। কত সরু অন্ধকার রাস্তা, কত লম্বা বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবিশাল সভাঘর, কত গোপন পরিসর পেরিয়ে যে যেতে লাগলাম তার কোনো ঠিক নেই। অবয়বহীন দুটিটিকে, অর্থাৎ সেই নারী মূর্তিটিকে ঠিক দেখতে পাইনি, কিন্তু তার চেহারা আমার মানুষ চক্ষে ভেসে উঠল। আরব রঙে। শুনছিলেন ক্ষুধিত পাষাণ প্রথম পর্ব। আমাদের পরিবেশনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে গল্পটি শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। আমরা খুব শীঘ্রই হাজির হব ক্ষুধিত পাষাণের অন্তিম পর্ব নিয়ে। ধন্যবাদ।